জি 24 ঘন্টা আপনার রায় নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর লোকসভা ভোটের আগে কি বিরোধী জোট ইন্ডিয়া ছেড়ে ফের এনডিএতে নীতিশ কুমার? যত সময় গড়াচ্ছে তত জোরালো হচ্ছে জল্পনা। গুঞ্জন শিগগিরই রাজভবনে গিয়ে ইস্তফা দিতে পারেন তিনি, আর ফের শপথ নিতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে। বিহারে গদি রক্ষায় তৎপর আরজেডিও। লোকসভা ভোটের আগে গত কয়েকদিন ধরেই ডামাডোল বিহারের রাজনীতিতে। জল্পনা নীতিশ কুমারের পঞ্চমবার জোট বদলের। মহাগঠবন্ধন ছেড়ে তিনি নাকি ফের যাচ্ছেন এনডিএতে। শনিবার দফায় দফায় বৈঠক করে জেডিইউ। একই রকম তৎপরতা মহাগঠবন্ধনের আর এক শরিক আরজেডিতে। বিহারের শাসক জোটে ফাটলের আঁচ পেয়ে বারবার বৈঠকে বসে বিজেপির কোর কমিটিও। এই পরিস্থিতিতে পাটনার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে তা নিয়েই তৈরি হয়েছে রহস্য। তা আরও জোরালো হয়েছে আরজেডি সূত্রের খবরে। জানা গিয়েছে নীতিশকে 5 বার ফোন করেছিলেন লালু প্রসাদ যাদব, কিন্তু তাকে জেডিইউ সুপ্রিমো সময় দেননি বলে খবর। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলছে না কোনো পক্ষই। कोई जानकारी नहीं है, क्योंकि अभी देखो अभी तो हम आए ही हैं और जिस तरह से न्यूज में ही जो चल रहा है सो चल रहा है। अभी तो कोई आधिकारिक किसी की तरफ से कोई बयान आया नहीं। সূত্রের খবর, এনডিএতে পুরোপুরি স্বাগত নন নীতিশ, কারণ তাকে নিয়ে আপত্তি রয়েছে দলের একাংশে। তবে গোটা পরিস্থিতির দিকে দল নজর রেখেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী गिरिराज सिंह। भारतीय जनता पार्टी तो निश्चित रूप से राजनीतिक गतिविधि जो हो रहा है उस पर तो हम नजर रखे हैं। अभी तो जो जवाब देना है लालू जी को देना है, आरजेडी को, तेजस्वी जी को या नीतीश कुमार को। न लालू यादव अभी कहे हैं कि हम निकल गए हैं, और न नीतीश कुमार कहा है कि हम छोड़ देंगे। নীতিশ এনডিএতে যোগ দিলে শুধু বিহারে মহাগঠবন্ধনই নয়, তা ধাক্কা হবে লোকসভা ভোটের আগে তৈরি বিরোধী জোট ইন্ডিয়ার কাছেও, যে জোটের অন্যতম কারিগর নীতিশ নিজেই। Unless the Congress president is able to speak to the Bihar chief minister, I cannot commit myself one way or the other. नीतीश कुमार का जिक्र कर रहा हूँ, इसीलिए कर रहा हूँ क्योंकि उनका योगदान बहुत महत्वपूर्ण योगदान था इंडिया बैठक बुलाने के लिए। तब तो इंडिया नाम नहीं था, विपक्ष पार्टियां थी, 18 पार्टियां थी। 23 जून को तब से ही तो ये लंबा सफर शुरू हुआ है। उन्होंने ही तो फ्लैग ऑफ उन्होंने ही किया था। 243 আসনের বিহার বিধানসভায় ভিন্ন সমীকরণের খোঁজ চালাচ্ছে আরজেডি ও কংগ্রেস। বিহার বিধানসভায় মোট 243টি আসন, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 122। 79 জন বিধায়ক রয়েছে আরজেডির। কংগ্রেসের হাতে 19 বিধায়ক, 12 জন বিধায়ক সিপিআইএম এর। সিপিআইএম এর রয়েছে 2 বিধায়ক। এছাড়া সিপিআই এর 2 ও 1 নির্দল বিধায়ক রয়েছেন বিজেপি বিরোধী মহাজোটে। সব মিলিয়ে মোট 115 বিধায়কের সমর্থন পেতে পারেন লালু প্রসাদ যাদবরা। এছাড়া মিমের 1 বিধায়ক সমর্থন করতে পারেন মহাগঠবন্ধনকে। জিতেন রাম মাঝির 4 বিধায়ককে পাশে পেলে 120 হবে বিজেপি বিরোধী জোটের বিধায়ক সংখ্যা। সেক্ষেত্রে লালু প্রসাদের প্রয়োজন আরও 2 বিধায়কের সমর্থন। বিহারের দ্বিতীয় বৃহত্তম দল বিজেপির বিধায়ক সংখ্যা 78। নীতিশ কুমারের জেডিইউর বিধায়ক সংখ্যা 45। নীতিশ এনডিএতে যোগ দিলে বিধায়কের সংখ্যা হবে 123। লোকসভা ভোটের আগে এখন আক্ষরিক অর্থেই রাজনীতির পরীক্ষাগার বিহার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে কোহিনুর মজুমদার রয়েছেন তৃণমূলের, আমাদের সঙ্গে সৌম্য রায় রয়েছেন কংগ্রেসের, চয়ন ভট্টাচার্য সিপিআইএম এবং অঙ্কন দত্ত বিজেপির। রাজনৈতিক বিশ্লেষক শুভম মৈত্র থাকবেন আমাদের সঙ্গে। আমরা তার আগে একটু সৌম্যদার কাছে চলে যাব। সৌম্যদা, লোকসভা ভোটের তো আর খুব একটা বেশি দেরি নেই। ইন্ডিয়া জোট, বিশাল ব্যানার, একদম জোটের একটা অন্যতম কারিগর নীতিশ কুমার, এই অবস্থা শেষ পর্যন্ত। না, আমরা এটাকে দেখুন, এটা তো ঠিকই যে ওনার নাম বিহারে বলা হয় পাল্টু কুমার, পাল্টু। সেটা আপনারা আগে জানতেন না? বলেন, আপনি যদি মধ্যে মধ্যে বলেন তাহলে আমি বলবো না, আমাকে আমার সেন্টেন্সগুলো কমপ্লিট করতে দিন। তো উনি তো আমার দল করেন না, উনি একটা আলাদা দল করেন। আপনাদের জোটে আছে তো তা থাকলে কি হবে, সব দায়িত্ব কি আমাদের নাকি? আচ্ছা, তাহলে এনডিএর জোটের সময় একবার সরাসরি বিরোধিতা করেছে জয়ললিতা। অটল বিহারী বাজপেয়ী চিঠি দাগ দেখিয়ে বলেছিল চিঠি আইয়ে সেই ইতিহাসটা আপনি বোধহয় জানেন না। তো রাজনীতিতে নাথিং ইম্পসিবল আর নাথিং পসিবল। ইউ ক্যানট হ্যাভ ইয়োর ডেডলাইন, যেটাই হবে এটাই হবে না। তো করেছেন, ওনার যদি মনে হয় যাবেন,
রাজনীতিতে ফেন্সিটার বলে একটা শব্দ হয়। সো ফেন্সিটিং কন্ডিশনে থেকে দেখুন, নীতি আদর্শ নিয়ে লড়াই করা, স্রোতের বিরুদ্ধে লড়াই করা, আমার বিজেপির সঙ্গে 1000% বিরোধিতা থাকতে পারে। বিজেপি আমার বিরোধী দল, বিজেপি আমাদের বিরোধী দল, আমরা বিজেপির বিরোধী দল। দুটো নীতি আদর্শ ডিফারেন্ট। কিন্তু কিছু মানুষ তো থাকেই, কখনো এনডিএ, কখনো ইন্ডিয়া, কখনো ইন্ডিয়া, কখনো এনডিএ, এগুলো করতে থাকে। তো এরা পলিটিক্সে এদেরকে বলা হয় অপরচুনিজম, মানে একটা নীতি আদর্শর বাইরে গিয়ে শুধুমাত্র ক্ষমতার দিকে যাওয়া। তো ক্ষমতায় টিকে থাকার লড়াই, ফোর্সই করা যে আমি আগামী দিনে ক্ষমতা, হার হতে পারে, কিন্তু জিত হতে পারে। সমুদ, একটা প্রশ্ন তো উঠবেই, আপনি যার কথা বলছেন, যার সমালোচনা করছেন, আমি ইন্ডিয়া সমালোচনা করছি জোটের না, আমি সমালোচনা আলোচনা- তিনি অন্যতম মুখ, হ্যাঁ, তো অন্যতম প্রধান মুখ। তা আপনি পাঞ্জাবের আকালি দলকেও তো চলে যেতে দেখেছেন, দেখেননি? অনেক সময় চলে গেছেন, তাতে কী হয়েছে, অসুবিধা কী আছে? এরকম হয় রাজনীতিতে, এগুলো দিস আর পসিবল। তার মানে এই নয় যে লড়াই কোনো জায়গায় থেমে যাবে, লড়াই আটকে যাবে। আর জোট জোটের মতো কাজ করবে আগামী দিনে। এটা কি আপনি কি করে শিওর করছেন যে এনডিএতে যারা আছে তাদের কেউ কেউ আবার এদিকে ফিরে আসবেন? অলরেডি তার রিফ চালু হয়ে গেছে। কিন্তু অঙ্কন, প্রশ্নটা হচ্ছে নীতিশ কুমার যাচ্ছেন কোথায়? বিজেপির মধ্যেই তো কিছুটা টানাপোড়েন আছে, কারণ বিজেপিরও তো অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। না, প্রথম কথা হলো নীতিশ কুমার এই সময় পর্যন্ত যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলে দিলেন মানে তিনি ছিলেন তাদের জোটের একজন অংশ, কিন্তু তিনি অলরেডি বুঝে গেছেন যে সেটা ইতিহাস হয়ে গেছে। কিন্তু এখনো অবধি অফিসিয়ালি তো তিনি এখনো ওই ... অ্যালায়েন্সেই রয়েছেন, এবং তিনি তো মানে মূল কারিগর ছিলেন, লিট্টি চোখা খাইয়ে তিনি তো এই জোটটাকে 6 মাস আগে 7 মাস আগে বলেছিলেন যে এই পাটনা থেকেই হলো। এবার এই যে ইন্ডি জোটের পিণ্ডদান যে সেই পাটনার পাশে গয়াতে আবার উনিই করছেন, এটা তো খুব পরিষ্কার। কারণ দেখুন, একজন নেতা কিছু তো অঙ্ক করবে, একটা দেখতে পাচ্ছে যে একটা জোট, তার কোনো নীতি নেই, তার কোনো কমন মিনিমাম এজেন্ডা নেই, তার কোনো মানে আদর্শ নেই, কিচ্ছু নেই। জোটটার কি রয়েছে? ভারতবর্ষের আপনি আজকে দেখুন, ভারতবর্ষে আজকে নরেন্দ্র মোদীর বিকল্প কেউ নেই। নরেন্দ্র মোদীর বিকল্প কে হবে? তারা একটা মুখ ঠিক করতে পারছে না। কিন্তু অঙ্কন, এই নীতিশ কুমার যদি আবার ইন্ডিয়াতে ফিরে যান, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, এটা সেখানকার দল মেনে নেবে? না, এটা আমি তো বিহার বিজেপির পরিষদীয় দলনেতাও নই, আর তিনি যে এখন অবধি বিজেপিতে আসবেন বা কোনো ধরনের জোট কিছু হবে বিজেপির সাথে, এটা অফিসিয়ালি কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা বিহার রাজ্য বিজেপির নেতৃত্ব জানায়নি। আমি শুধু বলছি কেমন জোট মানে তৈরি করলো, দানা বাঁধলো। 5 বছর সরকার, বিজেপির বিরুদ্ধে 5 বছর স্থায়ী সরকার দেব কথা ছিল, প্রতিশ্রুতি ছিল, 6 মাস টিকলো না, আসন সমঝোতা হলো না, প্রধানমন্ত্রীর মুখ ঠিক হলো না। এই অস্থির জোটকে কে ভোট দেবে? চয়নদা, মহাগঠবন্ধন, তার মধ্যে তো আপনাদেরও দুজন রয়েছেন, তো কি হলো শেষ পর্যন্ত? দেখুন, মহাগঠবন্ধন এবং অবশ্যই ইন্ডিয়া জোট, দেখুন এই রাজনীতি তো আমাদের ছকে পড়ে না। আমরা এই রাজনীতি, সংসদীয় রাজনীতি আমাদের একটা অস্ত্র হিসেবেই বিবেচিত হয়, ওটা আমাদের আলটিমেট লক্ষ্য নয়, আমরা অস্ত্র হিসেবে বিবেচনা করি। কিন্তু জনসমর্থন নিয়ে, ক্লিন ম্যান্ডেট নিয়ে একটা সরকার চালানো, আর এইভাবে জোড়াতাড়ি দিয়ে সরকার চালানোতে এই বিপদের ঝুঁকি থাকেই। আপনাকে খুব পরিষ্কার কথা বলি, আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি, নীতিশ কুমারের দিকে আঙুল যেমন আমি তুলব, তেমনি বিজেপির দিকেও আঙুল আমাকে তুলতেই হবে। কারণ জনাদেশ নিয়ে যদি আসবার হিসেব হয়, জনাদেশ নিয়ে এসেছেন, আমি মেনে নেব। 78 জন বিজেপির বিধায়ক এসছেন, 79 জন এসছেন আরজেডি, কংগ্রেসের আছে 19 জন, সিপিআই এমএলএ 12 জন, আমাদের 2 জন, সিপিআই এর 2 জন, আর ইন্ডিপেন্ডেন্ট 1 জন। এইটা যদি হিসেব হয়, একবার যদি পরিষ্কার জেডিইউ এর যদি থেকে থাকে, উনি থার্ড, এবং তাও তিনি মুখ্যমন্ত্রী, এমন বোঝাপড়াটা আপনাদের সমর্থনে, বোঝাপড়াটা এমন, এই ঝুঁকি ছিলই। কিন্তু আমরা প্রথম থেকে যখন ইন্ডিয়া প্ল্যাটফর্মটা, এই রাজনীতিটা ঝুঁকিপূর্ণ হয়েছে, অবশ্যই ঝুঁকিপূর্ণ হয়েছে। একটা ছোট বিষয় আছে, যেমন উনি তো এনডিএতেই ছিলেন, কিন্তু গতবার যখন পোস্ট ইলেকশনে উনি আবার মুখ্যমন্ত্রী হলেন, তখন তো উনি এনডিএর থেকে এসেই মুখ্যমন্ত্রী হয়েছেন, এমন তো নয় যে উনি আলাদা। দ্বিতীয়টা হচ্ছে এখানে একটা কথা বললেন যে উনি পল্টু রামেশ, তো আমি বললেও হবে, না বললেও হবে, তাকে আপনারা তো আপনাদের ওই ... অ্যালায়েন্সের জোটের কোহিনূর কিভাবে দেখছে বিষয়টা, একটা উত্তর এটাকে এমফাসাইজ করা, এটাকে যুক্তি দিয়ে, এটা যে অঙ্কন যেটা দিচ্ছে, তাহলে আমাকে ওই মুকুল রায়কে ইয়ে করতে হয়, বলতে হয় ঠিক করেছে। তাহলে আমাকে বলতে হয় যে বাকি বিজেপি থেকে যারা জিতে
তৃণমূল নিয়ে গেছে, তাহলে দ্যাট ইজ অলসো জাস্টিফাইড। মানে কেন? ইউ ক্যানট হ্যাভ ইউর ডিফারেন্ট আইডিয়াস। ও যেটা বলছে এখন, যেটা বলছে মানে আমি তাহলে ওটাও কোনটা ভুল ঠিক। বলেছি? আমি তো বলেছি যে না, এটাও হয়, ওটাও হয়। ওটাও হয়। এটা তো হতে পারে। তাহলে ওটাও ঠিক। এখানে চয়নদা নীতিনিষ্ঠ কথা বলছিল। 20 সালে তো ম্যান্ডেট আমাদের পক্ষে ছিল, আমাদের 20 সালে mandate- না না আমি কোহিনুর। বিজেপি আমাদের, তারপর তো ভাঙিয়েছিলেন আপনারা। না না, যে নীতিশ কুমার কি বলেছিল যে আমি আসবো, চয়নদা আসবো, চয়নদা, সময় খুব অল্প, সময় খুব অল্প, প্লিজ, সময় খুব অল্প। নীতি কথা কোহিনুর, বলে, হ্যাঁ। এত নীতি কথা বলে হাওয়ায় হাওয়ায় ভেসে লাভ। একদম। প্র্যাকটিক্যাল ফ্যাক্ট কয়েকটা জিনিস আপনি বলি, নাম্বারসে তো এটা খেলা। জেডিউর সিটিং এমপি সংখ্যা সম্ভবত 16টা আছে, লড়তে ওরা পেরেছিল 17টা লোকসভায়। 17 6 ছিল 40টায়, 17টা বিজেপি, 17টা জেডিইউ, 6টা এলজিপি। whereas 19টা লড়েছিল আরজেডি, কন্টেস্ট করেছিল, তারা পায়নি। 6টা কংগ্রেস কনটেস্ট করেছিল, একটা 25। আর রাষ্ট্রীয় লোক সমতা পার্টি ছিল, সেটা পরবর্তীকালে জেডিইউতেই ঢুকে যায়। ভিআইপি আছে আর হাম আছে। হাম কি করবে এটা আমি জানি না। তবে আমার যেটা মনে হচ্ছে নীতিশ কুমারের কেসটা হচ্ছে যে খুব হিজ ভেরি শার্প পার্সন। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং উদ্ধব ঠাকরে, আপনারাও জানেন, আপনাদের সূত্রেই খবর দেখা গিয়েছিল, তারা তিনজনই অপোজ করেছিলেন যে কে কনভেনার করা যাবে না। কারণ কি আমরা অ্যাপ্রিহেন্ড করেছিলাম যেরকম হতে পারে। তার আগে একটা পুরো জিনিস ক্লিয়ার করে দিই, স্পেশালি সৌম্যদায় চয়নদার ক্ষেত্রে। সকাল বিকেল এরা সবাই ইন্ডিয়া জোটে ভালো, আর মমতা ব্যানার্জি নাকি বিজেপির দালাল। তখন আমরা 50 বার বলতাম যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন খার্গের নাম ঘোষণা করলেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেও আঙুল উঠেছিল। কোথাও একটা রিফটা শুরু হচ্ছে, ঝামেলাটা শুরু হচ্ছে। এদের সভাপতি, এদের সভাপতি তো ইন্টারন্যাশনাল কংগ্রেসের সভাপতি, মানে খার্গের চেয়ে উপরে, খার্গে যা বলে তার উপরে কথা বলে, আচ্ছা, আচ্ছা। কন্টিনিউ গালাগালি করে। কিন্তু আমরা মমতাদি আজকেও বলে দিয়েছে যে যেখানে পৃথিবীর যে প্রান্তে যাক, আমরা বিজেপির বিরুদ্ধে আছি, উই আর এগেনস্ট বিজেপি। তো স্বাভাবিকভাবেই নীতিশ চলে যাওয়া এক। আমি বলছি নীতিশ কুমারের লাস্ট অ্যাসেম্বলির যে স্ট্রাইক রেট, যেটা অঙ্কনের কথা আমি কিছুটা একমত, লড়াইটা মূল হয়েছিল আরজেডি ভার্সেস বিজেপি। কংগ্রেসের স্ট্রাইক রেট অত্যন্ত পুয়ার ছিল, নীতিশ কুমারের স্ট্রাইক রেটও পুয়ার ছিল। কংগ্রেসের স্ট্রাইক রেট পুয়ার হওয়াতে তারা তাদের প্রপার ট্রিটমেন্ট পেয়েছে, তারা খুব একটা বিশাল জায়গা এই ক্যাবিনেটেও পায়নি। আচ্ছা। কিন্তু নীতিশ কুমার এই এত বাজে রেজাল্ট, মানে একটা অ্যাসেম্বলিতে একটা মানে একজন মেম্বার, যিনি তার থার্ড লার্জেস্ট পার্টি, সে থার্ড লার্জেস্ট পার্টি একই টেনিওরে দুটো গভর্নমেন্টে 3 বার হবে, 1-1-1, 3 বার সে চিফ না, মিনিস্টার। আমি এই জায়গা থেকে সৌম্যদার কাছে আসবো। মানে এটা নিঃসন্দেহে সৌম্যদা একটা ইন্টারেস্টিং, মানে বারবার নীতিশ কুমারের এই পরিবর্তন দেখছে, সাধারণ মানুষ দেখছে এবং ক্রুশিয়াল মুভমেন্টে দেখছে, কিন্তু তারপরেও তিনি তার জায়গাটা ধরে নিচ্ছেন। আমি আসবো, সময় খুব অল্প, সময় খুব অল্প, প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ওকে। আমার মনে হয় যে একবার দুবার মানুষ তাও একটা সেন্টিমেন্ট, আপনি সবার ক্ষেত্রে দেখবেন, যে অনুপমের ক্ষেত্রে, অনুপম প্রথমে একটা হাওয়া একটু বেশ শুরু গাইলো, তারপর পাল্টি খেলো। এ তো মানে অ্যাব্রাপ্ট, সাডেন, র্যাডিক্যাল। শুভময়দা। ক্রেডিবিলিটি একদম লস্ট। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, পাচ্ছি, বলুন। আচ্ছা, প্রথম বক্তব্য হচ্ছে যে আমাদের ধারে কাছে যে রাজনৈতিক দলগুলো আছে, তার মধ্যে সমস্ত দল থেকেই একজন অন্য দলে গেছেন, শুধুমাত্র সিপিআইএম এ এখন আর কেউ ফিরে আসছেন না। বাকি যে রাজনৈতিক দল এখানে আছেন, তাদের প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে নেতা বা কর্মী গেছেন, বিধায়ক গেছেন, আবার ফিরেও এসছেন, সিপিআইএম থেকেও গেছেন তারা যখন ক্ষমতায় ছিলেন সেই সময়। কিন্তু তাদের ফেরার এক্সাম্পল বোধহয় আমাদের রাজ্যে খুব একটা নেই। কেরালাতে আমি বোধহয় বলবো তো, খড়গপুর মিউনিসিপ্যালিটি আসবো, কোহিনুর, আমাদের আমরা ওদের থেকে নিলাম, আসবো, কোন আসবো, সৌম্যদাকে বলতে দিন। সিপিআই ক্যান্ডিডেট করলো, তারপর হারলো। সিপিআইএম এর প্লিজ, আমার সময় খুব কম। সিপিআইএম এর হয়তো এক্সাম্পল আছে, কিন্তু বাকি দলগুলির মধ্যে বিজেপি আর তৃণমূলের সব থেকে বেশি, কংগ্রেসে অন্যান্য রাজ্যে এক্সাম্পল আছে, সিপিএম এর ক্ষেত্রেও এক্সাম্পল আছে কংগ্রেস। সুতরাং এই যে এক্সাম্পল গুলো তৈরি হচ্ছে, এই এক্সাম্পল গুলো একজন যখন অন্যজনকে দেখাচ্ছেন বা নীতিশ কুমারের কথা বলছেন, তখন সেটা ভালো কি খারাপ এটা বলা যাবে না, কারণ সংসদীয় গণতন্ত্র, তাতে তো এর বিরুদ্ধে কোনো বিষয় নেই। এবং কেন করতে হলো বিজেপিকে এটা, কেন গুরুত্বপূর্ণ বিজেপির পক্ষেও নীতিশ কুমার ফেরত যাওয়া, কারণ গতবার বিহারে একটি বাদে লোকসভায় সমস্ত আসন এনডিএ জোট পেয়েছিল লোকসভা নির্বাচনে, আর তার পরবর্তী বিধানসভা নির্বাচনে কিন্তু মুখোমুখি লড়াইতে এনডিএ জোট খুব সামান্যভাবে জিতেছিল। তার মধ্যে থেকে নীতিশ কুমার যদি বেরিয়ে এসে অন্য দলে চলে যান, তাদেরও তাকে দলে নেওয়া উচিত কি উচিত নয় এটা বড় প্রশ্ন, কিন্তু সেক্ষেত্রে বিজেপির একটু অসুবিধে হতো। তাহলে পশ্চিমবঙ্গে কি হবে?
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে বিহারের 40টি আসন যদি আবার মোটের ওপর বিজেপি নিশ্চিত করতে পারে, তাহলে তাদের পশ্চিমবঙ্গ নির্ভরতা কমবে এবং সেক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনো সমীকরণ বা অসমীকরণ যদি থাকে, সেটা আবার নতুন করে সংজ্ঞায়িত হবে। এক্ষেত্রে বামপন্থী বা কংগ্রেসের খুব কিছু করার নেই। আচ্ছা, এখানে তো পশ্চিমবঙ্গের কথা শুভমদা তুলে দিলেন, কিন্তু কালকে একটা ক্রুশিয়াল দিন, কালকে ন্যায় যাত্রা রয়েছেন, আর এই জোট নিয়ে কিন্তু এখনো এই কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপানুত্তর জারি রয়েছে। রাহুল গান্ধী ন্যায় যাত্রা রয়েছে, তার মধ্যে পোস্টার ছেঁড়া, প্রশাসনের অনুমতি না মেলা, যাত্রাপথে কাঁটা রয়েছে অনেক, তবু এখনো সন্ধি চাইছে কংগ্রেস। একদিকে ন্যায়যাত্রায় পুলিশি অনুমতি নেই, অন্যদিকে পোস্টার ছেঁড়ার ঘটনা জারি। অসমের পরে রাজ্যেও ধাক্কা খাচ্ছে কংগ্রেসের রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। এই আবহে রবিবার রাজ্যে রাহুল। বৃহস্পতিবার দিল্লি ফিরে গিয়েছিলেন রাহুল, তারপর মহানন্দার জল ঘোলা হয়েছে আরো, তাও কংগ্রেসের গলায় সন্ধির সুর। She has always ended by saying that her priority is to defeat the BJP, which is also the priority for the Congress and the India group. The Congress president, he has already spoken to Mamata. They have spoken about many things. I'm sure they have spoken about seat sharing. I'm sure they have spoken about Bharat Jodo Nyaya Yatra. We would be privileged to have her presence in the Bharat Jodo Nyaya Yatra if it is possible. অধীর ফ্যাক্টর তুলে ধরে রাজ্যে কংগ্রেসের সঙ্গে দূরত্বের কথা জানিয়ে দিয়েছেন মমতা। তৃণমূল এখনও সেই অবস্থানে। সেক্ষেত্রে কংগ্রেসের অধীর চৌধুরী বা কিছু নেতার ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চিতভাবেই বিজেপি বিরোধী আন্দোলনের অন্যতম দায়িত্বশীল নেত্রী। কোচবিহারে হয়েছিল, ধূপগুড়িতেও একাধিক জায়গায় রাহুলের ন্যায়যাত্রার পোস্টার ছেঁড়া হয়। সরকারকে আমাদের সঙ্গে যা খুঁজে আপনারা করে নিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি। কিন্তু যদি তার ন্যায় যাত্রার কোনো বিরোধিতা থাকে আপনাদের, সেটা খুলে বলুন। আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, কিন্তু এই ধরনের এক কথায় যাকে বলে রাজনৈতিক অসভ্যতা, সেটা কেন হচ্ছে, কারা করছে, কিভাবে হচ্ছে, পশ্চিমবঙ্গের সরকারকে তা দেখতে নিশ্চয়ই বলবো। তৃণমূল কংগ্রেস কোথাও কোনো পোস্টার ছেঁড়ার সঙ্গে যুক্ত নয়, কারণ কংগ্রেসের যা গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে পোস্টার ছেঁড়ার জন্য তারাই যথেষ্ট। আমি এটাই বলবো যে রাহুল গান্ধী কিছুদিন কাটাক। একসময় অমিতাভ বচ্চন অ্যাডভার্টাইজমেন্ট করতেন, আমি ওনাকে বলছি কুছ দিন তো গুজারো बंगाल में, तब आपको समझ में आएगा डेमोक्रेसी क्या है। রবিবার রাজ্যে ফের রাহুল গান্ধী, কিছুটা পরিবর্তিত ন্যায়ের যাত্রাপথ। জানা গিয়েছে ফালাকাটার বদলে জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে শুরু হবে মিছিল, সেখান থেকে কদমতলা চক, ফতেপুকুর, এরপর মিছিল আসবে শিলিগুড়ি থানা মোড়ে, সেখান থেকে এয়ারভিউ মোড় হয়ে বিহার মোড়, তারপর উত্তর দিনাজপুরের সোনাপুরে রাত্রিবাস, সোমবার চোপড়া হয়ে বিহার, মালদা 31-এ। কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এখনও যাত্রার অনুমতি দেয়নি। শঙ্কর মালাকার সহ স্থানীয় কংগ্রেস নেতারা অনড়। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। তাতে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নেই। খার্গের দাবি, কিছু দুষ্কৃতী প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন। স্পষ্টত ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বল ঠেলে অপেক্ষায় কংগ্রেস। এই অবস্থায় স্থানীয় প্রশাসনের ভূমিকা কি হবে যাত্রা নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া। কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা, পাল্টা আদৌ দেবেন রাহুল? উত্তরের অপেক্ষা রাজনৈতিক মহলের, কারণ রবিবারই উত্তরেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী, থাকবেন কোচবিহারে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সুমতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, তারপরেও জয়রাম রমেশের সুর নরম, তিনি আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। মল্লিকার্জুন খাড়গে হাওয়া অভিযোগ তুলছে যে পোস্টার ছেঁড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, যদিও তৃণমূল কংগ্রেস মানছে না, কিন্তু বলছেন কিছু দুষ্কৃতী এই কাণ্ড ঘটিয়েছে। আপনি দেখুন বিষয়টা, এত সফট কেন আপনারা? তাহলে কোথাও গিয়ে এখন এক্সপেক্ট করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন? কোনো সফট হার্ডের বিষয় নয়, বিষয়টা হচ্ছে রাজ্যের প্রশাসনটা চালায়, আমি মানি আর না মানি, আমার পছন্দ হোক না হোক, তৃণমূল কংগ্রেস সরকারে আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা তো জো বাইডেনের কাছে মানে এখনো রাজনৈতিক প্রতিপক্ষ নন আপনাদের কাছে? এটা তার মানে এটা হলো রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আপনারা সুর চড়াতে পারেন? না তার মানে এটা হলো ওয়ান ওয়ার্ড আনসার দেওয়া যাবে না। তার মানে কি এটা হলো? তার মানে এটা হলো, আমি বলছি যে প্রশাসনিক প্রধানকে চিঠি দেবো নাকি জো বাইডেনকে দেবো? তা তো হয় না।
আইন শৃঙ্খলা তো মানে প্রয়োজনে উনি প্রশাসনিক প্রধান, প্রয়োজনে তৃণমূল নেত্রী। ধরুন আমি কথা বলছি, এটা অদ্ভুত স্টেট। আচ্ছা যদি কালকে আমি ধরে নিলাম, আচ্ছা যদি কালকে পুলিশ অনুমতি না দেয় আপনারা কি করবেন? যাত্রা করবো, অ্যারেস্ট করবে। আপনি কি ভাবছেন? আমি ভাই অঙ্কন এরকম করো না, এগুলো এখানে মানায় না, এগুলো মানায় না। তুমি এসব জোট সঙ্গী তো প্লিজ কোহিনূর, তাহলে কিন্তু আমি এখান থেকে উঠে চলে যাবো। করবে না, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। আমার কোশ্চেন আমাকে কমপ্লিট করতে দিন। আচ্ছা বলুন। প্রথম কথা হচ্ছে যে তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমি ধরে নিলাম যদি তৃণমূল করে নিই, বিজেপি যেটা বলছে ফিরহাদ হাকিম বলছে, তৃণমূল কেন করতে যাবে? কুণাল ঘোষ বলছে, ফিরহাদ হাকিমও বলেছে, আপনারা সেই স্টেটমেন্টটা দেখান। আমি ধরে নিলাম বিজেপির লোকেরা করেছে, তো বিজেপির লোকেরা যদি করে দেখার দায়িত্ব কার? এই প্রশাসনেরই তো। পুলিশ তো দেখবে, এই প্রশাসন তো দেখবে। ঠিক আছে, তাহলে আমরা মানি যদি বিজেপি করে, বিজেপির সাথে আমার চরম শত্রুতা আছে, লড়াই আছে। রাহুল গান্ধী লড়াই করছে, আসামে হতে পারে, অন্য রাজ্যে হতে পারে, কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন থাকে। পশ্চিমবাংলায় কেন হবে? উত্তর দিতে হবে তো প্রশাসনকে। কোহিনূর, কেন অনুমতি দেওয়া হচ্ছে না? কি মনে হয়? ওটা প্রশাসনিক কারণ, পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার জন্য সেটা আছে। পুলিশ পোস্টার ছেড়ার অভিযোগ তো তৃণমূলের বিরুদ্ধে উঠছে। মিটিং আছে, কোনো প্রশাসনিক মিটিং মানে ইন্টারনাল মিটিং। প্রশাসন যাত্রা করতে পারবে, মাইক বাজাতে পারবে না, মাইক বাজাতে কি যুক্তি রে ভাই? ইন্টারনাল মিটিং। ইন্টারনাল কোথায়? প্রশাসনিক মিটিং আছে। হ্যাঁ, প্রশাসনিক। আরে আমরা রাস্তা দিয়ে পথ চলতে পারবো না? প্রশাসনিক মিটিং আছে, এটাই বুঝুক। এবং দেখুন কংগ্রেসকে ডিসাইড করতে হবে একটা বহু কি ডিসাইড করতে হবে? আইদার তুমি বলে যাবে, এই তো নাকি একটু আগে অঙ্কনকে বলছি, এক্ষুনি ওয়ান ওয়ার্ড প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে না। আমরা সময় খুব অল্প, সময় খুব অল্প। আমরা দেখুন আইদার ইউ আর উইথ আস আর এগেইনস্ট আস। পাতি বাংলা গল্প হচ্ছে এটা, হয় তুমি আমাদের পক্ষে আছো না এটা বিপক্ষে। তোমরা আছো তো ইন্ডিয়া জোটে না নেই? আমরা স্পষ্ট বলো। আমরা আমাদের পক্ষে আছে। ইন্ডিয়া জোটের এখানে লার্জেস্ট পার্টি কে? পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা, বিধানসভা, রাজ্যসভা মিলিয়ে হু ইজ দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিয়ার? তোমরা আছো কি? ইয়েস, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, কিন্তু হু ইজ দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন দি স্টেট? তাহলে ন্যায় যাত্রায় নেই কেন? আমাদের ইনভাইট করেনি। উল্টো পাল্টা ওনারা তো বলছেন ইনভাইট করা হয়েছে। আচ্ছা, এখানে ইস্যু তো হয়ে যাচ্ছে অধীর চৌধুরী। আমাদের বলেনি। আচ্ছা, সময় তুমি যদি মাঝখানে বলো, কোহিনূর প্লিজ তাড়াতাড়ি, কোহিনূর সময় একদম কম। আপনি বলুন অধীর চৌধুরীর গোটা বছরের স্টেটমেন্ট, সে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে গেছে গোটা বছরে। বিজেপি দুজন বলে, ঠিক আমার সময় একদমই কম, একদমই কম। আমি এক লাইনে আমি বলবো, যেটা সৌম্যদাদের ব্যথা সেটা আমাদেরও ব্যথা, প্রদেশ কংগ্রেসের যেটা ব্যথা। এখানে রক্ত বিরোধী রাজনীতি করতে গিয়ে প্রদেশ কংগ্রেসের কর্মীদেরও রক্ত ঝরানো হচ্ছে। ফুলচাঁদ শেখদের, আমাদেরও কর্মীদের, অভিজিৎ থেকে শুরু করে সকলকে রক্ত ঝরাতে হয়েছে। কিন্তু শুধুমাত্র ক্ষমতার স্বার্থে এই প্রদেশ কংগ্রেসের কর্মীদের রক্তগুলো ভুলে গিয়ে রাহুল গান্ধী, জয়রাম রমেশরা আজ কিভাবে নির্লজ্জের মতো তৃণমূলের পাশে বসছে, তাদের জোট চাইছে। এটাই হতাশা, এটাই হতাশা। ইউ আর উইথ অধীর চৌধুরী। আমার একদম সময় নেই। তৃণমূলের বিরুদ্ধে, অঙ্কন, কোহিনূর প্লিজ, আমার সময় একদম নেই, সময় একদম নেই, প্লিজ প্লিজ। অঙ্কন সময় একদম নেই, কোহিনূর সময় একদম নেই। কোহিনূর বলে যাবে, আমি বলবো না। চয়নদা, কেসটা হচ্ছে যে এটা অদ্ভুত লাগছে শুনে, যে স্ট্যান্ড পয়েন্ট আমি প্রথম থেকে আমরা বলে এসেছি যে এটা একটা, প্রথম দিন থেকে বলছি, এটা একটা জোট নয়, এটা একটা প্ল্যাটফর্ম। বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ পার্টিকে এক জায়গায় এনে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। এছাড়া আমাদের ভার্সনে কিন্তু আমরা করি না, আমাদের ভার্সনে আমরা এটাকে প্ল্যাটফর্ম ছাড়া কিছু বলছি না, আমাদের ভার্সনে আমরা প্ল্যাটফর্ম ছাড়া কিছু বলিনি। আমার সময় একদম প্রায় শেষ, প্রথমই সময় শেষ করতে হবে। চয়নদা, চয়নদা আমার সময় একদম শেষ। আমি সময় তোমায় দিয়ে দিচ্ছি সময়, তুমি বলে নিও। সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে এখানে একটা ন্যায় যাত্রা আটকাবা, রাহুল গান্ধীর এই বিষয়টাকে আটকানোকে অগণতান্ত্রিক মনে করছি, এবং খুব স্পষ্টভাবে আজকেই একটা নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে, প্লিজ প্লিজ, খুব সংক্ষেপে শুভময়দার কাছে আসবো। শুভময়দা, জোটের ভবিষ্যৎ তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? শুভময়দা, আজকে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সাথেও সিট শেয়ারিং নিয়ে কংগ্রেসের একটা টানাপোড়েন চলেছে। শুভময়দা, দেখুন, জোটের ভবিষ্যৎ এই মুহূর্তে তো জানতে পারা সম্ভব না, সেটা রাজনীতি যেভাবে এগোবে সেখান থেকেই বুঝতে হবে। তবে একটা জর্জ বুশের কথা মনে পড়লো, যে তুমি আমার দলে আছো নয়তো বিরুদ্ধে আছো, ইরাক যুদ্ধের সময় বলেছিলেন।
একদম, আসলে সেটা গণতন্ত্র, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে একেবারে দক্ষিণপন্থী থেকে একেবারে বামপন্থী পর্যন্ত মাঝে কংগ্রেস এবং বিভিন্ন মানুষজন আছেন, এবং এই সংসদীয় গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্রে যারা অন্যদের কথা বলতে দেন না, আমার তো টিভি দেখা কথা, বাড়িতে বসে এমনিও টিভি দেখতে পারি, এখানে না বলতে দিলে বলবোও না, কিন্তু কথা হচ্ছে ভারতের গণতন্ত্রে যেটা আছে সেই গণতন্ত্র আমাদের রক্ষা করতে হবে। কে আমার পক্ষে আর কে আমার বিপক্ষে এইভাবে যারা ভাগ করতে চাইছেন, যারা জর্জ বুশ হতে চাইছেন, যারা হিটলার হতে চাইছেন, তারা ভারতের সংসদীয় গণতন্ত্রের সঙ্গে নেই। ঠিক ঠিক সময়দা, আমার একদম সময় শেষ, কিন্তু আমরা এই শেষ সময়দা বাইনারির কথা বললেন, কোহিনুর, অঙ্কন, এই যে বাইনারির কথা উঠে এলো, এইটা রাজনৈতিক প্ল্যাটফর্মে হতে পারে, কিন্তু এটা যখন আদালত চত্বরে হয় এবং সেটা ঘুরে ফিরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তখন কিন্তু সাধারণ মানুষ হিসেবে এটা চিন্তার বই কি। সেই ইস্যুতে আসবো, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে কোহিনুর, অঙ্কন, চয়নদা তো রয়েছেন, সৌম্যদাও রয়েছেন, সৌম্যদাও রয়েছেন, আমাদের সঙ্গে এসেছেন আইনজীবী ফিরদৌস শামীম। আর যে বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করার, যে বিষয়টা নিয়ে একটু হইচই, বিশেষ করে আইনজীবী মহলেও তো বটে এবং সাধারণ মানুষও গোটা বিষয়টা নিয়ে একটু হলেও অস্বস্তিতে, যেভাবে বিচারপতি গাঙ্গুলি বিচারপতির আরেক বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, এবং সেই ক্ষেত্রে গোটা বিষয়টা সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সুও মোটো করা হয়েছে যে বিষয়টা নিয়ে, এইটা নিয়ে রাজনৈতিক চাপানোতর আমরা একটু জেনে নেব ঠিক কোন জায়গায়, কোন ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, যেখানে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে স্থগিতাদেশ দিল, এবং এখানে টেকনিক্যাল পয়েন্টে কোথাও আপত্তি। আমি শুরুতে একটু শামীমদার কাছে আসব, কোন জায়গায় সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে স্টে দিল যে সিঙ্গেল বেঞ্চের এই রায় যখন ডিভিশন বেঞ্চে গেল, এই যাওয়া আসার মধ্যে কোথায় গলদ? দেখুন, আমি প্রথমেই বলি, আজকে সুপ্রিম কোর্ট অ্যাজ সাচ মামলাটি মানে শুনানি হয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট স্টে দিয়েছেন। এখন যে নির্দেশ গত 24 তারিখ এবং 25 তারিখে, সেই নির্দেশনামাগুলো যদি আপনি পরপর রাখেন, এবং বিশেষ করে সর্বশেষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশটি যদি আপনি দেখেন, সেখানে তিনি কতগুলো প্রসিডিউরাল ল্যাচেসের প্রশ্ন তুলেছেন, প্রসিডিউরাল ল্যাচেস নিয়ে। যেমন এক, উইদাউট মেমোরেন্ডাম অফ অ্যাপিল এবং উইদাউট এনি ইমপিউন্ড অর্ডার স্টে দেওয়া হয়েছে কি হয়নি। দ্বিতীয় যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যে কিছুদিন পূর্বে, বিশেষ করে ছুটির পূর্বে, একজন বিচারপতির নাম করে বলেন যে তিনি জাস্টিস অমৃতা সিনহাকে তিনটে কথা রেসপেক্টে বলেন, যে একজন পলিটিশিয়ানের নাম করে বলেন যে তাকে ডিস্টার্ব করা যাবে না, দ্বিতীয় হচ্ছে লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে, এবং দুটি মামলাকে খারিজ করতে হবে। এবং সেই সংক্রান্ত কমিউনিকেশন জাস্টিস সিনহার সঙ্গে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের হয়, এবং পরবর্তীতে জাস্টিস সিনহা নাকি এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ আমাদের দেশের প্রধান বিচারপতিকে জানান, এই কমিউনিকেশন করেন। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ এই যে অংশ, সেই অংশের উপর ভিত্তি করে, এবং বুঝতেই পারছেন আপনারা কেউ সংঘাত বলে দেখাচ্ছেন, আমি মোটেই এটাকে সংঘাত বলে মনে করছি না। তার কতগুলো কারণ আছে। তার কারণ এই যে নির্দেশ, সেই নির্দেশনামায় কতগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর পাওয়া অত্যন্ত জরুরি, যে এই প্রসিডিউরাল ল্যাচেসের উপর ভিত্তি করে অর্ডার দেওয়া যায় কি যায় না, এই ল পয়েন্ট সেটেল হওয়া অত্যন্ত জরুরি। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, আমরা এই বিচার ব্যবস্থার প্রতি তো আমরা প্রত্যেকেই আস্থা রাখি, এবং সেটাই শেষ ভরসা, যে জনগণের শেষ ভরসা এই বিচার ব্যবস্থায়। সেখানে জুডিশিয়াল ইন্টিগ্রিটির প্রশ্নে এবং জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের প্রশ্ন রয়েছে। তার কারণ বেশ কিছু কথাবার্তা, যে কথাবার্তা কিন্তু একেবারেই নির্দিষ্ট কথাবার্তা, এবং সেগুলো কিন্তু কমিউনিকেটেড হয়েছে, তার উপর ভিত্তি করে এই যে জুডিশিয়াল ইন্টিগ্রিটি এবং ইন্ডিপেন্ডেন্স, সেটাকে আমাদেরকে বজায় রাখার জন্য, যেটা আমাদের এই জুডিশিয়ারির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এবং বিশেষ করে সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, সেগুলোকে অ্যাড্রেস করা অত্যন্ত জরুরি। আজকে সুপ্রিম কোর্ট শুধুমাত্র
সুমোটো বিষয়টিকে নিয়ে, শতপ্রণোদিত বিষয়টিকে নিয়ে সেটাকে স্থগিতাদেশ দিয়েছেন, নোটিশ সার্ভ করতে বলেছেন রিট পিটিশনারকে, রাজ্যকে এবং অ্যাজ ওয়েল এজ সিবিআইকেও। আজকে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং রাজ্য জানিয়েছে তারা একটি এসএলপি প্রেফার করতে চান, এবং অপরদিকে একজন প্রাইভেট রেসপন্ডেন্ট যিনি পলিটিক্যাল লিডার তিনি বলেছেন তারা সেও একটা রিট পিটিশন দাখিল করতে চান। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী সোমবার পরবর্তী শুনানি। আমরা প্রত্যেকেই চেয়ে থাকবো এই জুডিশিয়াল ইন্টিগ্রিটির প্রশ্নে, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের প্রশ্নে সুপ্রিম কোর্ট কি অবস্থান নেন, এবং তার থেকেও বেশি জরুরি, বিশেষ করে সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ, এবং তার থেকেও বেশি জরুরি এই যে প্রসিডিউরাল ল্যাচেসগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, এবং এবং সর্বোপরি এই যে সমস্ত কথাবার্তা এই নির্দেশে বলা আছে সেই নির্দেশে কথাবার্তাগুলো তার সত্যতা রয়েছে কিনা, যদি সত্যতা রয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করে, সেই জন্য সব থেকে বেশি এই সাধারণ জনগণ চেয়ে আছে। একদমই আমি আসবো শামীম দা, অঙ্কন তোমার কাছেও আসবো, কিন্তু হাইকোর্টের এই যে দুই বিচারপতি বেনজির সংঘাত, তাতে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো। আপাতত যেরকম শামীম দা জানাচ্ছিলেন যে স্থগিত মেডিকেলে ভর্তি সংক্রান্ত সমস্ত বিচার প্রক্রিয়া, পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে রাজ্যকে মামলার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। মেডিকেল মামলা আর তা নিয়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমেন সেনের মধ্যে নজিরবিহীন সংঘাত। আগেই সেই জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে, কারণ তাতে শতপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে শীর্ষ আদালত। শনিবার তা নিয়ে শুনানি চলে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ জানায় আগামী সোমবার মেডিকেল মামলা শোনা হবে। তার আগে হাইকোর্টে মেডিকেলে ভর্তি সংক্রান্ত বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই নির্দেশেও আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে রাজ্যকে এসএলপি করার অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত। শুনানিতে রাজ্যের আইনজীবী ছিলেন কপিল সিব্বাল, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, হাইকোর্টে মেডিকেল শুনানিতে প্রক্রিয়াগত ত্রুটি আছে। তার প্রশ্ন, নির্দেশনামা ছাড়াই কিভাবে ডিভিশন বেঞ্চে আপিল করা হলো। মেহতা আরও বলেন, দুই বেঞ্চের কারও বিরোধিতা করা হচ্ছে না। ডিভিশন বেঞ্চে যে আবেদন করা হয়েছে সে বিষয়ে আমাদের বক্তব্য লিখিত আকারে জানাতে চাই। শুনানি চলাকালীন অভিষেক মনু সিংভি প্রশ্ন তোলেন, যে কোনো মামলায় অযথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তোলা হচ্ছে কেন? তৃণমূল সাংসদকে কালিমালিপ্ত করা হচ্ছে। দুই বিচারপতির সংঘাতে শীর্ষ আদালতের হস্তক্ষেপ, তা নিয়ে কি বলছে আইনজীবী মহল? সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট সর্বোচ্চ কোর্ট, অর্থাৎ এখন সর্বোচ্চ কোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই কার্যকরী হবে, এবং আমার নিজের ধারণা বিচার প্রার্থীদের স্বার্থে সর্বোচ্চ কোর্টকেও বলতে হবে যে তদন্ত হওয়া প্রয়োজন। যেহেতু সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্ট হিসেবে তার এই দায়ভার নিশ্চিতভাবে আছে, সে পুরো বিষয়টি বিচার বিবেচনা করবে। তার কারণ শুধুমাত্র যে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের সংঘাত, বিষয়টি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে নেই। দিয়েছে অর্ডার ভার্সেস অর্ডার হয়েছে, জাজ ভার্সেস জাজ না, ইনি একটা অর্ডার দিয়েছে উনি একটা দিয়েছে। আমাদের হাইকোর্টে এইটাতে কোনো শোনা হয়নি, আশা করছি সুপ্রিম কোর্ট এটা নিয়ে বসে প্রবলেমটা সলভ হয়ে যায়। এই সংঘাতের সূত্রপাত মেডিকেলের সংরক্ষিত আসনে অসংরক্ষিত পড়ুয়া ভর্তির অভিযোগে দায়ের হওয়া মামলা ঘিরে। তাতে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। রাজ্যের মৌখিক আবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কিন্তু ডিভিশন বেঞ্চের নির্দেশ সিঙ্গল বেঞ্চে জানায়নি রাজ্য। এই নিয়ে গত বৃহস্পতিবার এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে তিনি রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন। প্রথমত বিচারপতি সেন বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। দ্বিতীয়ত, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। তৃতীয়ত, প্রাথমিকের দুটি মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার চাকরির শেষ কমাস তিনি বিরোধী নেতা হিসেবে নিজের একটি ইমেজ তৈরি করতে চাইছেন। যে অভিযোগটা উঠেছে যে একজন বিচারপতি অন্য একজন বিচারপতির কাছে গিয়ে বলেছে যে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার আছে, তার বিরুদ্ধে সব কিছু করা যাবে না, তো উলঙ্গ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। জাস্টিস গাঙ্গুলি তার অর্ডারে লিখেছেন এই সমস্ত কথা, অবজারভেশনে বলেছেন, কিন্তু চারটিখানি কথা না। সোমবার শুনানির আগে এই মামলায় যুক্ত সিবিআই, রাজ্য সরকার এবং সব পক্ষকে নোটিশ দেওয়া হলো। এর পাশাপাশি এই মামলায় যুক্ত হওয়ার জন্য একটি এসএলপি ফাইল করেছে রাজ্য সরকার এবং একটি রিট পিটিশন ফাইল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে অর্ণবংশ নিয়োগী ও রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। অঙ্কন, দেখুন, যে বিষয়টা হচ্ছে সেটা আমি আইনি টেকনিক্যাল জায়গায় যেতে চাই না, কিন্তু কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যে কলকাতা হাইকোর্ট রয়েছে, মানে তৃণমূলের এটা স্লোগান থাকতে পারে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রেখে চোর ধরার কাজ আজকে কলকাতা হাইকোর্ট করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা তো এর আগে নজিরবিহীন আমরা বিচার ব্যবস্থার উপর আক্রমণ দেখেছি। কখনো বিচারপতির এজলাস বয়কট, কখনো তার এজলাসের সামনে বসে পড়া, কখনো বিচারপতির বাড়ির সামনে গিয়ে পোস্টার মেরে আসা, এক সপ্তাহের মধ্যে অপরাধী ধরা হবে প্রতিশ্রুতি দিয়ে, মানে সে 1 বছর হয়ে গেল একজনও অপরাধীকে না ধরা। এই তারপর বিচারপতিদের বিরুদ্ধে যাকে আপনি দেখালেন এর মধ্যে তার নানা রকমের কুরুচিপূর্ণ আক্রমণ, আমরা এইসব দেখে অভ্যস্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আজকের দিনে দেখতে হয় যে কোনো একজন দুর্নীতিগ্রস্ত নেতা তার পলিটিক্যাল ক্যারিয়ারের কথা একজন বিচারপতি ভাববেন কেন? আরে যে দুর্নীতি করেছে তার জেলে যাবে, সেইখানে যদি কেউ ভাবে সেই ব্যাপারটা আমাদের কাছে অনভিপ্রেত। আমি দুটো জিনিস, এক হচ্ছে ছোট করে, হ্যাঁ খুব ছোট করে, জাস্টিস এক জাস্টিস আরেক জাস্টিসকে কি বলেছেন কি না বলেছেন সেটা রেকর্ডেড নয়, সত্যি মিথ্যা জানি না। 2, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার রায়ের ক্ষেত্রে একরকম, আর অর্ডার মানে অবজারভেশন যেটা মানে অ্যাপিলেটে যায় না তার ক্ষেত্রে আরেক রকম কন্টিনিউ বলে যাচ্ছে। কিন্তু পলিটিক্যাল বক্তৃতা করে, এই কি বলছে রাহুল গান্ধীকে জেলে ঢোকাতে পারি, লজ্জা নেই বলতে হবে এখন সিপিএম এর দালালি করতে হবে কংগ্রেসকে, কম্পালশন আছে বলেছে। কথায় কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দূর দূর পর্যন্ত নেই, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন। শুনুন, একটা কথা আমি বলছি, আমি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের শিবিরবাজি লড়াই হয়েছে, আমার দলেও হয়, এই কংগ্রেসের সুরাতে হয়েছিল, কিন্তু ইন্টিগ্রিটি নিয়ে কথা বলছে না, ইন্টিগ্রিটি, কোর্টের ইন্টিগ্রিটি, জুডিশিয়াল ইন্টিগ্রিটি, 2 জাজের এরকম পলিটিক্যাল লিডার, ফ্যাকশনাল পলিটিক্স হচ্ছে আজকে 2জন, আমি বলতে পারি 2জন জাস্টিসের জন্য কলকাতা হাইকোর্ট এটা দেখছে, এবং যে কোর্ট জুডিশিয়ারির প্রতি মানুষের যে অগাধ অন্ধ আস্থা, সেই আস্থাটা নষ্ট করছে এরা শুধুমাত্র রিটায়ারমেন্টের পর নিজের পলিটিক্যাল ক্যারিয়ার করবে। দেখুন, দুর্নীতি খুব মানে অবাঞ্ছিত, আমি আবার বলছি, দুর্নীতি এক মিনিট, দুর্নীতি খুব কম সময় বলছি, দুর্নীতি বিরুদ্ধে লড়াই আগে আমায় বলতে দেবেন, দুর্নীতির আচ্ছা ঠিক আছে, লড়াই বলুন সময় খুব অল্প, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই পারেন, যে কেউ করতে পারেন, কিন্তু জাজের কাজ হচ্ছে তার সামনে হওয়া প্রেজেন্ট ম্যাটেরিয়ালের উপর জাজমেন্ট দেওয়া, নাকি পলিটিক্যাল বক্তৃতা করা, নাকি স্টান্টবাজি করা। আপনি জানেন যে অর্ডারের ভিত্তিতে অবজারভেশনে অ্যাপিল করা যায় না, ওই অবজারভেশনে পলিটিক্যাল বক্তৃতা আমরা রাজনৈতিক মঞ্চে উত্তর দেব। আমার প্রশ্নটা সৌম্যদার কাছে, ওই জন্যই সৌম্যদার আগে বলার চেষ্টা করলাম। সৌম্যদা, আজকে যারা কেন্দ্রে মানে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন আর কি, অভিষেক মনু সিংভি এবং কপিল সিবাল, তারা পেশাদারি, অবশ্যই পেশাদারের জায়গা থেকে তারা আইনজীবী, কিন্তু রাজনৈতিকভাবে তারা কংগ্রেসের একেবারে সামনের দিকের মুখ। সুতরাং এই ব্যাপারে তাদের বাইরে কংগ্রেসের বক্তব্যটা বলার সময় আপনি যদি এটাকে কন্ডিশনাল রেখে বলেন তাহলে বুঝতে সুবিধা হয়। আমি বলে নিই, অভিষেক মনু সিংভি একদম সময় নেই, একদম সময় নেই, আমাদের ভোটে জেতা এমপি, আমরা ভোট না দিলে আলোচনা করা যাবে না। কথা হচ্ছে যে অভিষেক মনু সিংভিকে নিয়ে যেটা আমার রাজনৈতিক বিশ্লেষক কথা বলেছেন, অভিষেক মনু সিংভি সত্যি কংগ্রেসে আছেন, কিন্তু আমরা কোনো প্রফেশনালিজমের জায়গা থেকে আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তরটা দিয়ে দিই। রাম জেঠমালানি কাসাবের মামলা লড়েছিলেন, তাহলে তখন বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্জুন সিং এর মামলা লড়ে, সব যারা অবান্তর বাচ্চাদের মতো কথা বলে এগুলো ডিবেট নয়। আর প্রথম কথা হচ্ছে যেটা ঘটনাটা ঘটলো, আমার কথা হচ্ছে ইউ মে লাইক ইট অর ডিসলাইক, আপনার রায় ভালো লাগে, পছন্দ হয়, অপছন্দ হয়, কিন্তু জুডিশিয়ারি ভার্সেস জুডিশিয়ারি, এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের বিশ্বাসের ক্ষতি হচ্ছে, আর দুর্নীতিগ্রস্তদের লাভ হচ্ছে, লাভ।
দুর্নীতিগ্রস্তরা লেপের তলায় শীতের আমি এই সৌম্যদার রেশ ধরেই আমি একটা বিরতি নিতে হবে আমাকে। বিরতির পর আমি চয়নদার কাছে আসবো, আমি শামীমদার কাছেও আসবো। সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ যারা আইনি জটিলতা বোঝেন না, কিন্তু তারা এই খবরগুলো তাদের সামনে আসছে, এই কনফ্লিক্টগুলো সামনে আসছে, তাদের মনে তো একটা অন্যরকম ধারণা তৈরি হয়। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। একদম সাধারণ মানুষের যে প্রশ্ন রেখেছিলাম, চয়নদার কাছে আসবো। চয়নদা, বিষয়টা হচ্ছে এই যে বিষয়টা একটা ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছে, ভুল ন্যারেটিভ তৈরি হচ্ছে। তো আমি আরো বড় ন্যারেটিভের কথা বলছি, যেটা ভুল বার্তা যাচ্ছে। সংরক্ষিত আসনে ভর্তির জন্য ভুয়ো শংসাপত্র আর কম নম্বরে ভর্তি, এটাই ছিল জালিয়াতি। এই জালিয়াতির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছিল, এই জালিয়াতির বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলাটা পেন্ডিং হয়ে গেল এবং অনির্দিষ্টকালের জন্য পেন্ডিং হয়ে গেল। এর দায়টা তো যারা লড়ছেন ইত্যাদি প্রভৃতি তাদের করতে হবে। তো পাশাপাশি আমি একটা তথ্য দিচ্ছি, এই যে দুর্নীতি, যে সৌম্য যেটা বললো না, দুর্নীতিগ্রস্তরা চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে, সেটা খবর করা তো কোহিনুরদের জন্য নয়, অঙ্কদের জন্য না, খালি সমস্যার জায়গা অন্য। 10ই আগস্ট 23 মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত জরিমানার নির্দেশ, কোন বিচারপতির বেঞ্চে বাজেয়াপ্ত হয়েছিল সবাই খবর রাখে। আমি একদম শেষে 25শে জানুয়ারি মেডিকেলের দুর্নীতি সিঙ্গেল বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ কার বেঞ্চে খারিজ হয়েছিল সেটাও সবাই জানে। তার আগে প্রাথমিকের টেট পরীক্ষা দিতে 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে কার বেঞ্চে খারিজ হয়েছিল। আমি জাস্টিসের নাম আমি বলতে চাইছি না, এই জাস্টিস সবাই চেনে। আমাদের বক্তব্য হচ্ছে ঠিক আছে, আসবো না, কিন্তু শামীমদা আদালত তথ্য প্রমাণের জায়গা, রাজনৈতিক তরজার জায়গা নয় তো। সাধারণ মানুষের কাছে তো একটা অন্যরকম বার্তা যাচ্ছে। একদমই না, সাধারণ মানুষের কাছে অন্যরকম বার্তা যেটা গেছে সেটা এই ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী করবে বলে আমি মনে করি, এবং এটাই এই ব্যবস্থার সৌন্দর্যতা। দেখুন, এই যে ব্যবস্থা থেকেই কিন্তু এই প্রশ্নগুলো উঠে এসছে যে একজন বিচারপতি তিনি নির্দিষ্টভাবে তার নির্দেশে বলছেন একটা ঘটনার কথা, এবং সেই ঘটনা উল্লেখ করে বলছেন যে একজন বিচারপতি আরেকজন বিচারপতিকে এই 3টে কথাবার্তা বলেছিলেন, এবং সেটা নির্দেশে লিখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটি রাজনৈতিক ভবিষ্যৎ আছে, লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে এবং নির্দিষ্ট 2টি মামলা সেটাকে ডিসমিস করতে হবে। এটা একজন বিচারপতি তার নির্দেশে লিখছেন, বাইরের কেউ লিখেনি, কোনো রাজনৈতিক নেতা লিখেনি। ফলে এটা এই বিচার ব্যবস্থার নাইসিটি নাম্বার 1। নাম্বার 2, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই চিৎকার করবে না, ভাই চিৎকার করবে না, ভাই চিৎকার করবে না, ভাই চিৎকার করবে না। তো লাইভ স্ট্রিমিং হয় না, লাইভ বন্ধ করবে আসছে না। তুমি অত ভয় পাচ্ছ কেন? 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 কোনো কিছু নেই। দেখো, এই ঘটনা যদি সত্য হয়, এই ঘটনা যদি সত্য হয়, এই ঘটনার তদন্ত হওয়া উচিত। সেটাও কিন্তু আনাত হওয়া উচিত। শামীম, একটা প্রশ্ন আমার আছে। তুমি আমাকে যদি, আমি আইনের ছাত্র না, আমি জানতে চাইছি তোমার কাছে যে উইদাউট পিটিশন এটাকে কি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশনাল ইয়েতে যেতে পারে বা মৌখিক রায় হতে পারে? এই টেকনিক্যালিটিসের জায়গাটা তুমি একটু যদি ক্লিয়ার করো। আমার জানা, দেখুন, আমি প্রথমেই বলি, একদম আপনি অত্যন্ত এই ল পয়েন্ট সেটেল হওয়া প্রয়োজন, এবং শুধু উইদাউট মেমো অফ অ্যাপিল নয়, উইদাউট এনি ইমপিউন্ড অর্ডার। এই দুটো এখন নির্দিষ্টভাবে রায় সেটা উল্লেখ আছে। এইটা করা যায় কিনা একমাত্র এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে করা যায়। এখন যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল, অর্থাৎ একটা ইনভেস্টিগেশন, যে তাদের কারোর কোনো ক্ষতি হতো না, করা যায় কি যায় না, এটাই সবথেকে বড় প্রশ্ন। এই অবস্থায় দাঁড়িয়ে এই সিচুয়েশনটাকে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হিসেবে ট্রিট করা যায় কি যায় না, সেটার বিচার হবে সুপ্রিম কোর্ট। শামীম ঘুম পেয়েছে। সবাই আসতে, আমার সময় একদম শেষ, সময় একদম শেষ।
এখানেই আমাদের দুর্ভাগ্যজনক যে বিষয়টা, কোথাও গিয়ে আমরা এই ন্যারেটিভের জালে জড়িয়ে যাচ্ছি, এই ন্যারেটিভের জালে তর্ক করে যাচ্ছি, চর্চা করে যাচ্ছি, কিন্তু সাধারণ মানুষ চাইছে বিচারটা হোক, এবং সেই বিচার হোক তথ্য প্রমাণের ভিত্তিতে। তার মধ্যে এই বিষয়গুলো চলে আসছে কেন? প্রশ্ন তো থাকবেই। সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে, সুপ্রিম কোর্ট কি রায় দেয়, নজর থাকবে।